সপ্তাহের কম সময়ে আজ ফের ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল মোদি হাসিনা বৈঠক, আর এই বৈঠকে গুরুত্ব পাবে ভূ রাজনীতি। দ্রুতগতিতে উন্নয়নশীল দেশ, তাদের আর্থিক সহযোগিতা যদি ক্রমশ বৃদ্ধি পায় তাহলে এই দুটো দেশের মানুষের অনেক বেশি উপকার হবে। দ্বিপাক্ষিক বৈঠকগুলোর ভেতর দিয়ে আমাদের যে বিষয়গুলো অমীমাংসিত ছিল সেই জায়গাগুলোতে একটি সন্তোষজনক সমাধানও আমরা খুঁজে পাব। তিস্তা ইস্যুতে আসতে পারে নতুন কিছু ঘোষণা, সেই খবরই নয়াদিল্লি থেকে জানাবো আমি, সুব্রত আচার্য। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে অংশ নিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আসছেন নেতাকর্মীরা। চলছে প্রস্তুতি, শোভাযাত্রা শেষ হবে ধানমন্ডি ৩২ নম্বরে। নারায়ণগঞ্জেও বেনজির আহমেদের কোটি কোটি টাকার অবৈধ সম্পদ। রূপগঞ্জে আলিশান ডুপ্লেক্স বাংলো, আদালতের নির্দেশে জব্দের প্রক্রিয়া শুরু। ২ সপ্তাহেরও কম সময়ের মধ্যে আবারও নয়াদিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল বৈঠক করবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। দ্বিপক্ষীয় বৈঠকে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মতো খাত তৈরি করতে পারে ভারত, পাশাপাশি নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারে তিস্তার পানি বন্টন নিয়েও, এমনটাই মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। ভারত থেকে আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। ২০২২ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে দুই দেশের মধ্যে স্বাক্ষর হয় ৭টি সমঝোতা স্মারক। কথা হয় বাণিজ্য, বিনিয়োগ, অভিন্ন নদীর পানি বন্টন, নিরাপত্তা সহযোগিতা, বিদ্যুৎ জ্বালানি খাতের বৃদ্ধি, সীমান্ত ব্যবস্থাপনা, মাদক ও মানব পাচার রোধ নিয়েও। ২ বছর পর দুই প্রধানমন্ত্রী শনিবার আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন দিল্লির হায়দ্রাবাদ হাউসে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের বৈঠকে নির্ধারিত হতে পারে ২০২২ সালের চুক্তি ও সমঝোতা স্মারকের বাস্তবতা এবং আগামী ৫ বছরের রূপরেখা। বৈশ্বিক যে সংকট, সেই সংকটের মোকাবিলার জন্য এই দুটি দ্রুতগতিতে উন্নয়নশীল দেশ, তাদের আর্থিক সহযোগিতা যদি ক্রমশ বৃদ্ধি পায় তাহলে এই দুটো দেশের মানুষের অনেক বেশি উপকার হবে। এই সফরের ভেতর দিয়ে আমরা আশা করছি যে ভারত বাংলাদেশের যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটি আরো সুদৃঢ় হবে এবং এই দ্বিপাক্ষিক বৈঠকগুলোর ভেতর দিয়ে আমাদের অনেক ইস্যুতেই যে বিষয়গুলো অমীমাংসিত ছিল সেই জায়গাগুলোতে একটি সন্তোষজনক সমাধানও আমরা খুঁজে পাব। হাসিনা মোদির বৈঠকে ভারতের সঙ্গে বাংলাদেশের ভারসাম্যহীন বাণিজ্যিক সম্পর্কে কিছুটা স্থিতিশীলতার কৌশল বের হতে পারে। এক্ষেত্রে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট শতভাগ কার্যকরের সিদ্ধান্ত আসতে পারে। ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক এবং পরীক্ষিত, কিন্তু এই সম্পর্কের মধ্যেও দুটো গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্নচিহ্ন হয়ে রয়েছে। একটি তিস্তা চুক্তি আর অন্যটি ভারসাম্যহীন বাণিজ্যিক সম্পর্ক। প্রধানমন্ত্রীর দুদিনের রাষ্ট্রীয় সফরে এই দুটো গুরুত্বপূর্ণ ইস্যু কিভাবে সমাধানের দিকে পৌঁছে নিয়ে যেতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। ভারতের রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের সামনে কর্তব্য পথ থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ঘিরে নয়াদিল্লিতে সাজরব। সফর নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। ভারতের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, তার সুদৃঢ়তা, তার বন্ধুত্বের পরীক্ষণ এবং নিরীক্ষণ নিয়ে নতুন করে বলার আর কোনো জায়গা নেই। এটা সব মহল থেকেই, কিন্তু তারপরেও প্রতিবেশী, এত বন্ধুত্ব প্রতিবেশীর হলেও অনেক ক্ষেত্রে পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে ভারত কিন্তু অনেক ক্ষেত্রেই বাংলাদেশের যে ন্যায্য দাবি সে সমস্ত পূরণ করেনি।
ভারত অবশ্য যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর দাঁড়িয়ে চলা একটা গণতান্ত্রিক দেশ। নানা রকম ভাবে বাংলাদেশের সঙ্গে যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত শুধু মানে কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকারেরও অনেক অন্তর্ভুক্তি রয়েছে। অর্থাৎ প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে যে ভৌগোলিক কিংবা ভূ রাজনীতির ক্ষেত্রে সমীকরণের ক্ষেত্রে ভারতের রাজ্যগুলোর উপর নির্ভর করতে হয়, যেমন ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসাম, মিজোরাম, এই সমস্ত রাজ্য সরকারের উপর নির্ভর করতে হয়। আর ভারত যেহেতু বিশ্বের বৃহত্তম যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় গড়ে ওঠা একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশ, সে কারণে তার রাজ্য সরকারের সঙ্গে তার রাজনৈতিক এবং বিদেশ নীতির ক্ষেত্রে, নীতি নির্ধারণ ক্ষেত্রে তাদের মতামত সর্বোচ্চভাবে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু তারপরেও বাংলাদেশের সঙ্গে ভারতের, বলা ভালো দিল্লির সম্পর্ক কিন্তু পরীক্ষিত এবং আন্তরিক। অনেকে বলেন এবং কূটনীতিকরা বলেন যে রক্তের সম্পর্ক এবং পরীক্ষিত। আপনারা জানেন যে তিস্তার একটি সংকট, সেই সংকটটা 2011 সালে মিটে যাওয়ার যেতে যেতেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অরাজির কারণে সেই তিস্তার যে চুক্তি সেটি ভেস্তে যায়। তো তৎকালীন কংগ্রেস সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়, এরপর 2014-তে মোদী সরকার আসার পর থেকে চেষ্টা করা হয়, কিন্তু অমনীয় মনোভাব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বিষয় খুব তাৎপর্যপূর্ণ ভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভীষণ ভালো সম্পর্ক, ব্যক্তিগত কূটনৈতিক ভাবেও। এবং বাংলাদেশের যে সীমানা সেটা কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে অনেক বেশি ভাগ করে নেওয়া হয়। সুতরাং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে রেখে বাংলাদেশের সঙ্গে সুদৃঢ় একটি সম্পর্ক, সে তিস্তা হোক বা ভারসাম্যহীন বাণিজ্য হোক, সেই দিকে কিন্তু এবার যে মোদী আর হাসিনার বৈঠক আগামীকাল যে হবে, সেইখানে কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে, কূটনীতিকরা আভাস দিচ্ছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দাঁড়িয়েই বাংলাদেশের সঙ্গে এবার পারস্পরিক অনেক ইস্যু স্বার্থ সংরক্ষিত, সেগুলো পরিষ্কার করে দেবে নয়াদিল্লি। সেই দিকে তাকিয়ে থাকবে কূটনৈতিক মহল এবং আমাদেরও নজর থাকবে। তো এই ছিল আমার কাছে ভারতের রাষ্ট্রীয় সফরে আসার আগে ভারতের কূটনৈতিক মহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সম্পর্ক নিয়ে যে চর্চা হচ্ছে সে সংক্রান্ত আমার কাছে থাকা সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম ভারতের নয়াদিল্লিতে। এদিকে জুলাইয়ের দ্বিতীয় ভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফরের কথা রয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা, এবারের ভারত সফরে দ্বিপক্ষীয় ইস্যু ছাপিয়ে গুরুত্ব পেতে পারে আঞ্চলিক ভূরাজনীতি। একদিকে চীন, অন্যদিকে ভারত। এশিয়ার দুই প্রভাবশালী বন্ধু রাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে বাংলাদেশ কতটা লাভবান হবে, কোন মাত্রায় পৌঁছাবে সম্পর্কের মাত্রা, সেটি স্পষ্ট হতে যাচ্ছে নিকট ভবিষ্যতে। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। নরেন্দ্র দামোদর দাস মোদি। ভারতে নরেন্দ্র মোদি নতুন করে সরকার গঠনের পর শুধু শপথ অনুষ্ঠানেই নয়, দ্বিপাক্ষিক সফরেও সরকার প্রধান হিসেবে শেখ হাসিনাই আবারও ভারতের প্রথম রাষ্ট্রীয় অতিথি হয়ে দিল্লি যাচ্ছেন। একই মাসে দুই নিকটতম প্রতিবেশী দেশের শীর্ষ নেতৃত্বের এই সফর ও বৈঠকের বিষয়টিকে নজিরবিহীন বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। কূটনীতিপাড়ার আলোচনা থেকে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রীর দিল্লি সফর সংক্ষিপ্ত হলেও এর ব্যাপ্তি সুদূর প্রসারী হতে চলেছে। কেননা এই সফরে যতটা না দ্বিপাক্ষিক বিষয়গুলো প্রাধান্য পাবে, ঠিক সম গুরুত্বে আলোচিত হতে পারে ভূ রাজনৈতিক ও আঞ্চলিক কৌশলগত ইস্যু। পাশাপাশি দুই সরকার প্রধান তাদের ক্ষমতার নবায়নের পর আগামীর সম্পর্ক কিভাবে আরও পোক্ত হবে, বর্তমানে ভারত সরকারে থাকা নীতি নির্ধারকদের অন্দরের সেই রাজনৈতিক বার্তাও ঢাকাকে দিতে পারে নয়াদিল্লি। 2022 সালের পর দুই প্রধানমন্ত্রী শনিবার আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন দিল্লির হায়দ্রাবাদ হাউসে। ওই বৈঠকে প্রাধান্য পেতে পারে ঋণ চুক্তি বাস্তবায়নে রূপরেখা চূড়ান্তকরণ, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, কানেক্টিভিটি, তিস্তা চুক্তি, বিদ্যুৎ জ্বালানি সহযোগিতা, প্রতিরক্ষা সহযোগিতার মতো বিষয়গুলো। তবে তিস্তায় চীনা বিনিয়োগের প্রস্তাবে বাংলাদেশের কিছুটা নীরবতা আর ধীরে চলো নীতি অনুসরণ করার মধ্যেই ভারতের পাল্টা বিনিয়োগ প্রস্তাবে বিষয়টি অস্বস্তি তৈরি করেছে কিছু ক্ষেত্রে। এবারের সফরে চুক্তি সই না হলেও এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে পারে ভারত, ধারণা বিশ্লেষকদের। পরের মাসেই চীন সরকারের নিমন্ত্রণ রক্ষায়
বেইজিং যাওয়ার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেক্ষেত্রে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আনুষ্ঠানিকতার পাশাপাশি আলাদা বোঝাপড়াও হতে পারে ঢাকা বেইজিংয়ের মধ্যে। সব মিলে কাছাকাছি সময়ের মধ্যে এশিয়ার দুই শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে পরপর বৈঠকের সুযোগ বাংলাদেশকে কতটা এগিয়ে রাখবে সেটি এখন দেখার অপেক্ষা। কেননা চরম বৈরীভাবাপন্ন ভারত চীনের দ্বান্দ্বিক অবস্থানের মধ্যেও নিজের হিস্সাটুকু বুঝে নেয়ার কূটনৈতিক চ্যালেঞ্জ নিয়েই এগোতে হবে বাংলাদেশের নেতৃত্বকে, বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, 23 জুন আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী। 75 বছর পালন উপলক্ষে রাজধানীতে আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছে দলটি। এরই মধ্যে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে রমনায় আছেন সহকর্মী আতিকুর রহমান তমাল, সরাসরি যাচ্ছে তার কাছে। তমাল, একটি মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন, আমরা ধন্যবাদ জানাই। আওয়ামী লীগ আয়োজিত যে আনন্দ র্যালি সেটা কিন্তু দুপুর 3টায় শুরু হওয়ার কথা রয়েছে। আমরা দেখছি যে আওয়ামী লীগের যে অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে তারা কিন্তু আসলে ইতিমধ্যেই রমজানের যে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন মিলনায়তন রয়েছে তার সামনে যে সড়ক, যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান লাগোয়া যে সড়ক, সেই সড়কের সামনে কিন্তু আসলে অবস্থান নিয়েছেন এবং দুপুর 3টায় যেহেতু শুরু হওয়ার কথা রয়েছে আমরা দেখছি দলে দলে কিন্তু কর্মীরা আসছেন। যেহেতু আজকে জুম্মার দিন, শুক্রবার, হয়তো জুম্মার নামাজের পরে আসতে একটু দেরি হচ্ছে, সে কারণে আমরা দেখছি যে মিছিলের যে বা র্যালির যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে। এটি কিন্তু আসলে দুপুর 3টায় রমনা থেকে শুরু হয়ে শাহবাগ এবং এলিফ্যান্ট রোড পার হয়ে ঐতিহাসিক ধানমন্ডি 32 নম্বরের যে বাসা সেখানে গিয়ে কিন্তু শেষ হবে। আমরা দেখছি যে লাল সবুজের আবহে কিন্তু আসলে পুরো যে এলাকা সেটা কিন্তু ছেয়ে গেছে এবং সেখানে তারা বলছেন যে 1949 সালে 23 জুন থেকে 2024-এর 23 জুন এই যে 7.5 দশকের যে আওয়ামী লীগের যাত্রা, সেই যাত্রা কিন্তু গৌরবের, সেই যাত্রা কিন্তু আসলে বর্ণাঢ্য এবং সেই যাত্রাকে স্মরণীয় করে রাখতে আগামী 23 জুন যে আওয়ামী লীগের 7.5 দশক পূর্তি হচ্ছে, সেই পূর্তিকে আসলে উদযাপন করার জন্য আজকের এই র্যালি। আপনারা জানেন যে বাংলাদেশের যে জন্ম, সেই জন্মের সঙ্গে জড়িয়ে আছে আওয়ামী লীগের নাম এবং সেই নামের সঙ্গে শুধু বাংলাদেশের জন্ম জড়িত নয়, বাংলাদেশের যে গত 15 বছরে যে 4 দফায় সরকার ক্ষমতায় রয়েছে সেই কারণে কিন্তু যে উন্নয়ন অগ্রযাত্রা সেটাই কিন্তু আসলে এই আওয়ামী লীগের হাত ধরেই অর্জিত হয়েছে এবং সেই জায়গা থেকে তারা বলছেন আগামীর যে বাংলাদেশ নির্মিত হবে, যে ডিজিটাল বাংলাদেশের পথ ধরে যে স্মার্ট বাংলাদেশ নির্মিত হবে, সেই নির্মাণে কিন্তু আসলে অবদান রাখবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সেই জায়গা থেকে আজকের যে র্যালি এটি কিন্তু আর 1 ঘন্টা পরে শুরু হবে এবং এটি কিন্তু আসলে ধানমন্ডি 32-এ গিয়ে শেষ হবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর রমনায়। এবার সিলেটের বন্যা পরিস্থিতির খবর। ধীরে ধীরে নামতে শুরু করেছে সিলেট অঞ্চলের পানি, তবে এখনও পানিবন্দী বিভাগের প্রায় 10 লাখ মানুষ। তলিয়ে আছে অনেক দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। এই মুহূর্তে সিলেট সদরে আছেন সহকর্মী ইকরামুল কবির এবং সুনামগঞ্জের সুলতানপুরে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। শুরুতে যাচ্ছি ইকরামের কাছে। ইকরাম, আমি এই মুহূর্তে আছি সিলেট বিভাগের সবচাইতে অভিজাত এলাকা শাহজালাল উপশহর এবং এই বিভাগের মধ্যে সবচাইতে দামি জায়গাগুলো হচ্ছে কি এই উপশহরের জায়গা এবং এই জায়গার এই উপশহরটি হচ্ছে কি সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের। এই শাহজালাল উপশহরবাসীর একটি কষ্ট হচ্ছে গিয়ে বৃষ্টি হলেই তাদের বাড়িঘরে পানি উঠে যায়। আমি আছি এখন সি ব্লকের 38 নম্বর সড়কের এই ব্লক সহ এই উপশহরের যে 8টি ব্লক আছে প্রত্যেকটি ব্লকেরই একই অবস্থা দেখতে পাচ্ছেন। পুরো সড়ক জুড়েই যে বাসাবাড়িগুলো আছে প্রত্যেক বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে এবং এই পানি শুধু প্রথমে ঢুকেছিল নদীর পানি এবং সুরমা নদী কাছে দিয়ে সুরমা নদী, এখন এই পানিগুলো এক দুর্গন্ধ যুক্ত পানি হয়ে গেছে, এখানে টিকা যাচ্ছে না, এতই গন্ধ এই পানিগুলোতে। এবং নিচতলা এই এলাকা সহ পুরো শাহজালাল উপশহর এলাকার নিচতলা একেবারে জনমানব শূন্য। এখন দোকানপাট বাসাবাড়ির নিচতলায় যে কতটা ছিল সবগুলোই কিন্তু কোনো মানুষজন নাই, জনমানব শূন্য। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বাসা বন্ধ রয়েছে এবং দোতলা 3তলা 4তলায় যারা আছেন তারা এখান থেকে অন্য জায়গায় যেতে গিয়ে অনেক অসুবিধার মধ্যে পড়ছে। বলে রাখা প্রয়োজন যে গত যে ঈদের দিনের আগের দিন থেকে যেই 16 তারিখ থেকে যে বৃষ্টি হয়েছিল সেই অতি বৃষ্টির ফলে পুরো এলাকা পানিতে নিমজ্জিত হয়ে যায় এবং সিলেটের 13টি উপজেলা এবং যে 42টি ওয়ার্ডের মধ্যে সিলেট নগরীর 42টি ওয়ার্ডের মধ্যে 23টি ওয়ার্ডের
অধিকাংশ জায়গায় পানিতে নিমজ্জিত হয়ে যায়। বর্তমানে পানি নামছে, ধীরে ধীরে নামছে, সুরমা নদীর পানি নামছে, কিন্তু মানুষের ভোগান্তি কমছে না। কারণ এই পানি নামতে নামতে বা এই জায়গা খালি হতে হতে অনেকটাই সময় লাগবে, হয়তো 1 সপ্তাহের উপরে চলে যাবে। সুরমা নদীর পানি বিপদসীমার নিচে নামার পরে আরও 1 সপ্তাহের মতন লেগে যাবে এই পানিটা নামতে, কারণ এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গেছে। মোটামুটি বলা যায় এই সিলেটের যে বন্যা সৃষ্টি হয়েছিল আকস্মিক বন্যা, তা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। মোটামুটি এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতির সবশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। আমি আছি সুনামগঞ্জ শহরের সুলতানপুর এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে সোনাইখাল এবং দেখালাওয়ার বেষ্টিত এই সুলতানপুর এলাকার এখনও প্রায় 50টির মতো বসতঘর পানিতে ডুবে আছে। আমরা এখানে কথা বলেছিলাম স্থানীয় লোকজনদের সাথে, তারা জানিয়েছেন যে এই জুন থেকে জুলাই মাস পর্যন্ত অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে এই এলাকাটা পানিতে নিমজ্জিত থাকে। তারই ধারাবাহিকতা এখানে প্রায় 50টির মতো বসতঘর এখন পানিতে নিমজ্জিত আছে এবং এই পানি যেতে কমপক্ষে আরও 15 থেকে 20 দিন সময় লাগবে। তারা জানিয়েছেন যে হুট করে এই পাহাড়ি ঢলের কারণেই এইভাবে তাদের আজকে এত বড় ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। তারা অনেকটা নিরুপায় অসহায় হয়ে তারা সুনামগঞ্জ সরকারি কলেজের আশ্রয় কেন্দ্রে গবাদি পশু, সংসারের আসবাবপত্র সমস্ত কিছু নিয়ে এখানে বসবাস করছেন। আমরা এই ধরনের অনেক এলাকা আছে সুনামগঞ্জ জেলায়, অতি নিম্নাঞ্চল, যেগুলি ফ্লাড লেভেল না মেনে বাড়ি তৈরি করা হয়েছে এবং একটা নির্দিষ্ট পরিমাণ পানির উচ্চতায় আসলে সুনামগঞ্জের হাওর এলাকায় বাড়ি নির্মাণ করতে হয় এবং সেই লেভেলটা উচ্চতা মেনটেন না করলে এরকম একটা অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়তে হয়। আমরা যদি দেখা এখানে এই সুলতানপুর এলাকার এক নাগারে প্রায় 15 থেকে 20টির মতো ঘর আছে, যেগুলি এই 2 থেকে আড়াই মাস এইভাবে বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় এবং এখানকার লোকজন গিয়ে সুনামগঞ্জ সরকারি কলেজে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন। এটি শুধু প্রতি বছরের ঘটনা, এটি নতুন কোনো ঘটনা নয়। এখানে এরকম সুনামগঞ্জের হাওর এলাকায় অতি নিম্নাঞ্চল বলে খ্যাত যে সমস্ত এরিয়াগুলি আছে, এই সমস্ত এলাকায় সাধারণত শ্রমজীবী, দরিদ্র, নিম্ন আয়ের মানুষজন বাস করেন এবং তাদের সামর্থ্য নেই যে এইটুকু মাটি ভরাট করে ভিটগুলিকে বন্যামুক্ত একটা পরিবেশে বাড়ি করবেন। তারা অনেকটাই নিরুপায় হয়ে এই ধরনের ঝুঁকিমুক্ত পরিবেশে বসবাস করেন এবং এগুলি এই সমস্ত বাড়িতে যারা আছেন আসলে তারা এখন কিন্তু কেউই এই বাড়িগুলিতে নেই, তারা বাড়ি ছেড়ে চলে গেছেন এবং বাড়ি থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু করে পানি নামতে শুরু করেছে, অথচ এটা প্রায় 10 দিন সময় লাগতে পারে এটার পানি পুরোপুরি নেমে যেতে। আর আবহাওয়ার কথা যদি বলি, গতকাল দুপুর থেকে এখন পর্যন্ত সুনামগঞ্জে কোনো ধরনের বৃষ্টিপাত হয়নি এবং সুনামগঞ্জে বৃষ্টিপাত না হওয়ার কারণে দ্রুত নেমে যাচ্ছে হাওরের পানি এবং নদীর পানি। ইতিমধ্যে সুরমার পানি বিপদসীমার 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমার পানি যখন বিপদসীমার নিচে প্রবাহিত হবে তখনই এই সমস্ত এলাকা বন্যামুক্ত হতে পারে বা এই ধরনের এলাকাতে যারা বসবাস করেন তারা আসতে পারেন। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছেন যে এখন যেভাবে রুদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে, এইভাবে যদি রুদ্রোজ্জ্বল আবহাওয়া বজায় থাকে তাহলে হয়তো আগামী সপ্তাহখানেকের মধ্যে এই সমস্ত অতি নিম্নাঞ্চলের লোকজন নিজেদের ঘরে ফিরে আসতে পারবেন। তো এই ছিল সুনামগঞ্জের সুলতানপুর এলাকা থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেট ও সুনামগঞ্জে। এবার নারায়ণগঞ্জেও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অবৈধ সম্পদের সন্ধান মিলেছে। রাজধানীর পূর্বাচল উপশহরের কাছাকাছি রূপগঞ্জে আনন্দ হাউজিং সোসাইটির আবাসন প্রকল্পে অত্যাধুনিক ডুপ্লেক্স বাংলো বাড়ি নির্মাণ করেছেন বেনজির আহমেদ। তিনি প্রায়ই এই বাড়িতে আসতেন বলে জানান স্থানীয়রা। সম্প্রতি ভূমি অফিসের কর্মকর্তারা জমিসহ বাড়িটি পরিমাপ করে গেছেন বলেও জানান কেয়ারটেকার। শওকত আলী শওকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। বাড়িটি দেখে যে কেউ মনে করবেন ইউরোপ কিংবা পশ্চিমা কোনো উন্নত দেশের বাড়ি। জনবিচ্ছিন্ন নির্জন স্থানে এমন আলিশান বাড়ি নির্মাণ করেছেন বাংলাদেশ পুলিশের সদ্য সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। দৃষ্টিনন্দন বিলাসবহুল 2 তলা বাংলো বাড়িটির উপরের তলায় চারপাশেই আলাদা 4টি বারান্দা রয়েছে। সীমানা প্রাচীরের ভেতরে ও বাইরে রয়েছে নানা ধরনের ফুল ও ফলের গাছ। সম্প্রতি ভূমি অফিসের কর্মকর্তারা জায়গা সহ বাড়িটি পরিমাপ করে গেছেন বলে জানান বাড়ির কেয়ারটেকার। কবে থেকে জানেন এটা আপনার বেনজির স্যারের বাড়ি? আমি জানি, আগে থেকে জানি, আমার বাসা এখানে, কারণ ওই বাড়ির ভিতরে নিষেধ ঢোকা। শুধু ভূমি অফিস থেকে আসছে, মাপ জাপ করছে আর কি, ওদের মতন চলে আসছে।
পুলিশ পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড কোম্পানি দ্বারা পরিচালিত আনন্দ হাউজিং সোসাইটি নামে আবাসন প্রকল্পটির প্লট নির্মাণ কার্যক্রম শুরু হয় 2003 সালে। প্রকল্পটিতে কুড়িল বিশ্ব রোডগামী রাস্তা সংলগ্ন 24 কাঠা জমিতে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে বেনজির আহমেদের বাড়িটি নির্মাণ কাজ শেষ হয় 2022 সালে। বেনজির আহমেদ পুলিশ নিয়ে প্রায় এই বাংলো বাড়িতে আসা যাওয়া করতেন বলে জানান স্থানীয়রা। বেনজির সারাই তো মাঝে মাঝে থাকতো, ওনার ফ্যামিলি মাসের মধ্যে 2-1 বার আগে। স্থানীয়রা মুখ খুলতে শুরু করলেও বেনজির আহমেদ এই বাড়িটির বিষয়ে মন্তব্য করতে নারাজ আনন্দ হাউজিং সোসাইটির নিরাপত্তা প্রধান। মানুষের কাছে শুনছি যে এটা ওনারই বাড়ি। কার বাড়ি? বেনজির সাহেবের বাড়ি। গত 12 জুন উচ্চ আদালতের আদেশে জব্দ করা হয়েছে বেনজির আহমেদের অর্জিত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ। সেই জব্দ তালিকায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের এই ডুপ্লেক্স বাংলো বাড়িটিও রয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এদের পর বেশ ফাঁকা রাজধানীর বাজার। পাশাপাশি কোরবানির কারণে সোনালী ব্রয়লার মুরগির দাম কেজিতে 20 থেকে 30 টাকা কমেছে। তবে চড়া সবজির বাজার। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 250 টাকা কেজি। সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের কেজি 10 টাকা বেড়ে 90-এ ঠেকেছে। বাজারে ঢুকতেই স্বস্তির খবর দিলেন ডিম মুরগির বিক্রেতারা। জানালেন ডিমের ডজনে 10 আর সোনালী ব্রয়লারের দাম কমেছে কেজিতে 20 থেকে 30 টাকা। বেচা বলতে এখন কম। ব্রয়লার তো আমরা ঈদের আগের সপ্তাহ ছিল আপনার 200 টাকা 210 টাকা, আজকে বেচতেছে আপনার 170 টাকা। মোটামুটি কিছুটা কমছে। লাল ডিম বিক্রি করেছিলাম 160 টাকা, আর ঈদের পরে বিক্রি করতেছি 150 টাকা করে। সবজির কাছে যেতেই কর্পূরের মতো সুবাতাস। সপ্তাহ ব্যবধানে বেশ খানিকটা চড়ে গেছে বাজার। গাজর, শসা, টমেটো বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকা কেজিতে। শসা, টমেটো, কাঁচামরিচ, গাজর এগুলোর দামটা তুলনামূলক অনেক বেশি। কেজিতে 5-10 টাকা বাড়তি প্রত্যেকটা। ঈদের আগে যেটা টমেটো কিনছি 100-120 টাকা, এখন দেখি টমেটো 150 টাকা। গতকালও ঝালে জিভ পরানো কাঁচামরিচের বিক্রেতারা জানালেন 12 ঘন্টায় দাম কমেছে কেজিতে 50 থেকে 100 টাকা, বিক্রি হচ্ছে 250-তে। 180 টাকা বিক্রি করছি, আর এখন তো কাঁচামরিচ কিনতে হইতেছে 250 টাকা কেজি। কালকাটা বিক্রি হয়েছিল 350 টাকা। মরিচের ঝাল কমলেও পেঁয়াজের বিক্রেতারা জানালেন ঝাঁজ বাড়ছে এই পণ্যের। এরই মধ্যে দেশিকে ছাড়িয়ে গেছে বিদেশি। সপ্তাহ ব্যবধানে কেজি ঠেকেছে 90 টাকায়। দেশি বেচতে আছে আপনার হলো 85-86, আর ভারতের বেচতে আছে আপনার হলো 90-92। পেঁয়াজের দাম মোকামি বাড়তি এখন বর্তমানে। লাগবে কেনা লাগবে, খাইতে হবে। অস্থিরতা পার করে মুদিখানায় গেলে মিলছে মোটামুটি দাম স্থিতিশীলতার খবর। শুধু খোলা আটার দাম বস্তায় বেড়েছে 250 টাকা। তবে চালের বাজারে নেই দামের ওঠানামা। দাম তো বেশি, বাজার তো চড়া। খোলাটা এতদিন 40 টাকা বিক্রি করতে পারতাম, এখন হচ্ছে 45 টাকা বিক্রি করা লাগে। টুকটাক মানুষ আসা যাওয়া করতেছে, এরকম টুকটাক বেচা কিনা হইতেছে। বরাবরের মতোই ক্রেতা কম মাছ বাজারে। তারপরও সাপ্তাহিক ছুটির দিনের অজুহাতে খানিকটা দাম বাড়িয়ে বসে আছেন বিক্রেতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন হাজিরা। 417 জন হাজি নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ভোর 5:40 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। চলতি বছর হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন মুসল্লিরা। শুক্রবার ভোর 5:40 417 জন হাজি নিয়ে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ ফ্লাইট। নিজ দেশে ফিরতে পেরে হাজিদের চোখে মুখে ছিল আনন্দের ছাপ। জানান কাছ থেকে পবিত্র কাবা শরীফ দেখার অভিজ্ঞতা। কাবা শরীফ ছুঁয়েও সবার নাম করে বলেছি, সবাইকে ভালো রেখে ওইখানেই থাকতে ইচ্ছে করছিল, এখানে ফিরে আসতে ইচ্ছে করে নাই। হাজিদের ব্যাগেজ সংগ্রহের পর হাতে তুলে দেওয়া হয় জমজমের পানি। এ সময় হজ যাত্রীদের ফুল দিয়ে অভ্যর্থনা জানায় বিমানবন্দর থানা। সবার জন্যই দোয়া করেছি। একটু কষ্ট হয়েছে এই যে আরাফার ময়দানে, মানে ট্রেনের জন্য অপেক্ষা করার সময়। বিমানবন্দরে নেমে এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন মুসল্লিরা। আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে হজ পালন করেছি। আমরা সব জায়গায় সহযোগিতা পেয়েছি। সরকারিভাবে আমি গিয়েছি, সরকারিভাবে সব ব্যবস্থাপনা ভালো ছিল। সিভিল এভিয়েশন এবং বিমান কর্তৃপক্ষের আশ্বাস, ফিরতি হজ যাত্রায় বাকি মুসল্লিরাও নির্বিঘ্নে ফিরবেন দেশে। প্রত্যেকটা যাত্রী ফিরে আসার আগ পর্যন্ত সেই একই ব্যবস্থাপনা আমরা মেনটেন করব। সম্মানিত হাজিদের যাতে সুযোগ সুবিধা, তাদের যে কমফোর্ট যাতে বজায় থাকে, সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এবার বাংলাদেশ থেকে হজ পালনের জন্য সৌদি গেছেন 85,000-এরও বেশি হজ যাত্রী। আর হজ যাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট আগামী 22 জুলাই পর্যন্ত। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক।
দ্বিপক্ষীয় ইস্যু ছাপিয়ে গুরুত্ব পাবে ভূ রাজনীতি। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি কিছুক্ষণ পর। নেতাকর্মীদের ঢল, লাল সবুজ পতাকায় ঢেকে গেছে সড়ক। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ছোঁয়া খন্দকার। ধন্যবাদ ইনা। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।